উন্নত চিকিৎসার জন্য আজ লন্ডনে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রাত 10টায় কাতারের আমিরের পাঠানো একটি এয়ার অ্যাম্বুলেন্সে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবেন তিনি। কাতারের দোহা হয়ে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে তাকে স্বাগত জানাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও জ্যেষ্ঠ পুত্র তারেক রহমান। পরে বিশেষায়িত হাসপাতাল লন্ডন ক্লিনিকে খালেদা জিয়াকে ভর্তি করা হবে। দর্শক, এই মুহূর্তে গুলশান থেকে যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে সহকর্মী ইউসুফ আলী। ইউসুফ, আজ তো বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে পাঠানো হচ্ছে, তো বিমানবন্দরে যাবার প্রস্তুতি যেহেতু চলছে, কেমন পরিস্থিতি দেখছেন আপনি? নুসরাত, আপনি জানেন যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজ রাতে এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডন যাওয়ার কথা রয়েছে। সেজন্য কিন্তু পুরোদমে প্রস্তুতি নেওয়া হয়েছে। এখন আমরা যতটুকু কথা বলে জেনেছি, ভেতরে অর্থাৎ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে ব্যাগ অ্যান্ড ব্যাগেজ সেগুলো গোছানোর কাজ চলছে। বেগম খালেদা জিয়া রাত 8টা নাগাদ গুলশানের যে বাসভবন ফিরোজা, সেই বাসভবন থেকে তিনি বের হয়ে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দেবেন। সেখানে কাতারের আমিরের সৌজন্যে দেয়া এয়ার অ্যাম্বুলেন্সে করে তিনি লন্ডনের উদ্দেশ্যে রওনা করবেন আজ রাতে। এবং সেখানে বিমানটি কিন্তু গতকালকেই বিমানবন্দরে এসে পৌঁছেছে এবং সেখানে রিসিভ করেছেন বিএনপির মধ্যপ্রাচ্য বিষয়ক উপদেষ্টা এনামুল হক। তিনি বিমানটি গতকাল রিসিভ করেছেন এবং বিমানটিকে প্রস্তুত রাখা হয়েছে আজকে বেগম খালেদা জিয়াকে নিয়ে যাওয়ার জন্য। ইতিমধ্যে কিন্তু বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের যে বাসভবন, সেই বাসভবনের ফিরোজায় কিন্তু অসংখ্য দলীয় নেতাকর্মী এসে সমবেত হয়েছে। ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণ সহ বিভিন্ন জেলা এবং উপজেলা থেকেও দলীয় নেতাকর্মীরা এসে এখানে উপস্থিত হয়েছেন, অর্থাৎ তাদের প্রিয় নেত্রীকে বিদায় জানানোর জন্য। এবং তাদের যে প্রত্যাশা সেটি হলো যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া লন্ডনে গিয়ে সেখানে চিকিৎসা নিয়ে যাতে সুস্থ হয়ে দ্রুত দেশে ফিরে আসেন এবং বিএনপির হাল ধরেন। এটি হচ্ছে বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের প্রত্যাশা। তবে বেগম খালেদা জিয়াকে বিদায় জানানোর জন্য বিমানবন্দরে যেমন নেতাকর্মীরা জড়ো হচ্ছে, তেমনি কিন্তু এই গুলশানে ফিরোজার সামনেও অসংখ্য নেতাকর্মী জড়ো হয়েছে। অর্থাৎ তারা সুশৃঙ্খলভাবে দলের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে যে যাতে করে এই বেগম খালেদা জিয়ার গাড়ি বিমানবন্দরে পৌঁছা পর্যন্ত সাধারণ জনগণের যাতে কোনো ধরনের সমস্যা না হয় কিংবা ভোগান্তিতে না পড়ে, সেজন্য দলীয় নেতাকর্মীদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে। এবং সেখানে দায়িত্ব পালন করবেন বিএনপির সিনিয়র কিছু নেতারা, যারা রাস্তায় সুশৃঙ্খলভাবে যাতে খালেদা জিয়ার গাড়ির বহর বিমানবন্দরে পৌঁছাতে পারে। সেখানে কিন্তু অলরেডি কাতার এয়ারওয়েজের যে এয়ার অ্যাম্বুলেন্স সেটি কিন্তু বিমানবন্দরে অপেক্ষা করছে বেগম খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়ার জন্য। সেখানে গেলে হয়তো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, জুবাইদা রহমান সহ তার পরিবারের সদস্য যারা রয়েছেন, তারা সেখানে বিমানবন্দরে তাকে রিসিভ করবেন এবং সেখান থেকে হয়তো তারেক রহমানের বাসায় তিনি যেতে পারেন। সেখানে যাওয়ার পর হয়তো ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট অনুযায়ী তাকে হাসপাতালে নেওয়া হবে। তবে সব মিলিয়ে প্রত্যাশা করা যায় যে বিএনপির পক্ষ থেকে যে প্রস্তুতি নেওয়া হয়েছে, সুশৃঙ্খলভাবেই তিনি বিমানবন্দরে পৌঁছাতে পারবেন এবং সেখানে বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবেন। তবে তিনি কিন্তু বেশ কিছু জটিল রোগে আক্রান্ত, অর্থাৎ তাকে সাধারণ বিমানে করে কিন্তু নেওয়া সম্ভব নয়। সেজন্যই কিন্তু তাকে এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়ার ব্যবস্থা করা হয়েছে, যেটি কাতার সরকারের পক্ষ থেকে দেয়া হয়েছে। এবং অত্যাধুনিক এই বিমানটিতে যাতে করে বেগম খালেদা জিয়াকে বহন করার সময় কোনো ধরনের সমস্যা না হয়, সে বিষয়টি নিশ্চিত করার জন্যই কিন্তু তার লন্ডন যাত্রার বিষয়টি দেরি হয়েছে। অনেক আগে থেকেই গুঞ্জন ছিল যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যে কোনো দিন লন্ডন যেতে পারেন। তবে মূল কারণটি ছিল যে তাকে বহন করার জন্য যে সময়টুকু প্রয়োজন, 10 থেকে 12 ঘন্টা সময় বিমানে থাকতে হয়। এই সময়টুকু তিনি বিমানে আসলে সুস্থভাবে থাকতে পারবেন কিনা এই বিষয়টি নিশ্চিত করার জন্যই কিন্তু লন্ডন যাওয়ার বিষয়টি একটু দেরি হয়েছে। যখনই বিষয়টি ক্লিয়ার হয়েছে তখনই কিন্তু বিএনপির পক্ষ থেকে
বিএনপির পক্ষ থেকে আপনার লন্ডন যাওয়ার সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। তবে আজকে রাত 8টার সময় তিনি গুলশানের এই ফিরোজা থেকে তিনি বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেবেন এবং দলীয় নেতাকর্মীরা রাস্তার দুপাশে থেকে তাকে বিদায় জানাবেন এবং তার জন্য দোয়া করবেন যাতে তিনি সুস্থ হয়ে বাংলাদেশে এসে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির হাল ধরতে পারেন। এটি হচ্ছে সর্বস্তরের নেতাকর্মীদের প্রত্যাশা। নুসরাত, গুলশানের বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাসভবন ফিরোজা থেকে এই ছিল আমার কাছে লন্ডন সফরের সবশেষ তথ্য। নুসরাত। ইউসুফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, গুলশানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাসভবনের সামনে থেকে লন্ডন গমনকে কেন্দ্র করে সার্বিক পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী ইউসুফ আলী। চলে যাচ্ছি পরের সংবাদে। ফরিদপুর সদর উপজেলায় ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের 5 যাত্রী নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 3 জন। দুপুর 12টার দিকে উপজেলার গেরদা রেল ক্রসিংয়ে এই ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় এবং নাম জানা যায়নি। ফায়ার সার্ভিস জানিয়েছে তারা দুপুর 12টা 28 মিনিটে দুর্ঘটনার খবর পান। এরপর ফায়ার সার্ভিসের 3টি ইউনিট উদ্ধার কাজে যোগ দেয়। স্থানীয়রা জানান ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসটি সড়কের পাশের পুকুরে পড়ে গিয়েছিল। পরে ফায়ার সার্ভিস এবং স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। চট্টগ্রামের পতেঙ্গায় পৌঁছেছেন ভারতের কারাগার থেকে মুক্তি পাওয়া 90 বাংলাদেশি জেলে এবং নাবিক। সকালে মুক্তি পাওয়া জেলে এবং নাবিকরা পতেঙ্গায় পৌঁছেছেন। এর আগে পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, নৌপরিবহন মন্ত্রণালয়, মৎস্য এবং প্রাণী সম্পদ মন্ত্রণালয়, বাংলাদেশ কোস্টগার্ড, বাংলাদেশ পুলিশ, স্থানীয় প্রশাসন এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থার সমন্বয়ে রবিবার আন্তর্জাতিক জলসীমায় হস্তান্তর কার্যক্রম সম্পন্ন হয়। 90 বাংলাদেশি জেলে নাবিককে গত রোববার মুক্তি দেওয়া হয়। বঙ্গোপসাগরে আন্তর্জাতিক জলসীমার হিরন পয়েন্টে বাংলাদেশ কোস্টগার্ডের কাছে তাদের হস্তান্তর করা হয়। গত 9 ডিসেম্বর বাংলাদেশের সমুদ্রে মাছ ধরার সময় 2টি ট্রলার সহ 78 জন জেলে নাবিককে ধরে নিয়ে যায় ভারতীয় কোস্টগার্ড। এবং দ্বিপাক্ষিক সমঝোতার ভিত্তিতে বন্দি বিনিময়ের সিদ্ধান্ত গৃহীত হয়। এই বন্দি বিনিময়ের কাজটি দেওয়া হয় বাংলাদেশ কোস্টগার্ডকে বাংলাদেশের সরকারের পক্ষ থেকে। সেই প্রেক্ষাপটে গত 5 জানুয়ারি বাংলাদেশ ভারত আন্তর্জাতিক সমুদ্রসীমা এলাকায় বাংলাদেশে অবস্থানরত 95 জন ভারতীয় জেলে 6টি বোটসহ ভারতীয় কোস্টগার্ডের নিকট হস্তান্তর করা হয়। একইভাবে ভারতে থাকা 90 জন জেলে এবং 2টি ফিশিং বোট বাংলাদেশ কোস্টগার্ডের নিকট হস্তান্তর করা হয়। তাদেরকে আমরা গত রাতে চিরঙে নিয়ে আসি। আপনারা দেখতে পাচ্ছেন 2টো জাহাজ, একই সাথে 90 জন জেলে, এবং তাদেরকে আমরা ইতিমধ্যে তাদের পরিবারের নিকট হস্তান্তর করেছি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে বাতিল হওয়া শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীর সন্তানদের পোষ্য কোটা পুনর্বহালের দাবিতে অবস্থান ধর্মঘট পালন করেছেন কর্মকর্তা কর্মচারীরা। দ্বিতীয় দিনের আন্দোলনে বেলা 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত প্রশাসন ভবনের পাশে এই অবস্থান ধর্মঘট পালন করেন তারা। এ সময় কর্মকর্তা কর্মচারীরা বলেন, বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তাদের জন্য চালু থাকা পোষ্য কোটা সহ সকল প্রাতিষ্ঠানিক সুবিধা অব্যাহত রাখতে হবে। দাবি আদায় না হলে পূর্ণ দিবস কর্মবিরতি এবং পরে কমপ্লিট শাটডাউনের কর্মসূচি পালন করার মতো কথা জানান তারা। এর আগে গেল 2 জানুয়ারি রাতে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 2024-25 শিক্ষাবর্ষের সম্মান শ্রেণীর ভর্তিতে 5% কোটা বাতিলের ঘোষণা দেয় উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকিব। আমরা এটা করছি আমাদের অধিকার পুনরুদ্ধারের জন্য, প্রাতিষ্ঠানিক অধিকার। আমরা কোটা বিরোধী। যারা বলছেন কোটার কবর দিতে হবে, কোটা মুক্ত বিশ্ববিদ্যালয় চাই, আমরাও কোটা মুক্ত বিশ্ববিদ্যালয়ই চাই, কিন্তু আমরা প্রাতিষ্ঠানিক অধিকার চাই। বাংলাদেশের স্বায়ত্তশাসিত সরকারি সকল প্রতিষ্ঠানে যদি প্রাতিষ্ঠানিক অধিকার থাকে, আমরা কেন বঞ্চিত হব? রংপুর বিভাগের বৈষম্য নিরসনে আগামী 8ই মার্চ ঢাকায় জাতীয় কনভেনশন করতে যাচ্ছে রংপুর বিভাগ বৈষম্য নিরসন আন্দোলন। দুপুরে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভায় এ কথা জানান সংগঠনের সংগঠক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর আব্দুল্লাহ আল মামুন। সভায় আগামী বাজেটে রংপুর বিভাগের জন্য বিশেষ বরাদ্দ, কৃষির উন্নয়নে তিস্তা বাস্তবায়ন কর্তৃপক্ষ গঠন এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সহ রংপুর বিভাগের উন্নয়নে নানা সুপারিশ তুলে ধরেন গণমাধ্যম কর্মীরা।
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে আমাদের বিভিন্ন আঞ্চলিক এবং প্রতিবেশী যে দেশ তাদের বিভিন্ন ভূমিকার কথা আমরা শুনি। আমরা চাই যে এই বিষয়গুলোকে পেছনে ফেলে আমাদের যে তিস্তা মহাপরিকল্পনা, যেটি 2 থেকে 2.5 কোটি মানুষের ভাগ্যের সাথে জড়িত, পরবর্তীতে যে এই সরকার সহ যে সরকারে আসুক তারা নিজস্ব অর্থায়নে হোক বা অন্য কোনো উন্নয়ন সহযোগী যাদের মাধ্যমে আনলে আর পলিটিক্যাল ডিভাইড হবে না সেটি নিশ্চিত করবে, কিন্তু তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হতে অবশ্যই হবে। মাদারীপুরের কালকিনিতে সরকারি খাল দখল করে একাধিক বাঁধ দিয়ে ব্যক্তিগত রাস্তা নির্মাণের অভিযোগ স্থানীয় প্রভাবশালীদের বিরুদ্ধে। উপজেলার কালকিনি সমিতির হাট রোডে শিকারবঙ্গল এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয় কৃষকদের অভিযোগ, খালে বাঁধ দিয়ে পানি প্রবাহ বন্ধ করে আসন্ন বড় মৌসুমে চাষাবাদ ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে। পানি সরবরাহ নিশ্চিত করতে বাঁধগুলো অপসারণের দাবি তাদের। এই বিষয়ে কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাস বলেন, চাষাবাদ কৃষকদের পানি সরবরাহ নিশ্চিতে সরকারি খালে অবৈধ বাঁধ অপসারণ করা হবে। বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা কৃষি অফিসে অভিযান চালিয়েছে দুদক। কৃষি দপ্তর থেকে বিতরণকৃত 14টি কম্বাইন্ড হারভেস্টার ধান কাটা মেশিনের মধ্যে 11টি মেশিনের হদিশ না থাকায় ওই অভিযান চালায় দুদক। দুপুরে মোরেলগঞ্জ উপজেলা কৃষি অফিসে বাগেরহাট জেলা দুদক সহকারী পরিচালক মোহাম্মদ সাইদুর রহমানের নেতৃত্বে একটি টিম ঘণ্টাব্যাপী অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় সাবেক উপজেলা কৃষি কর্মকর্তা আকাশ বৈরাগী উপস্থিত ছিলেন। অভিযান শেষে দুদক কর্মকর্তা মোহাম্মদ সাইদুর রহমান জানান, প্রাথমিক তদন্তে এই মেশিন বিতরণে অনিয়ম প্রমাণিত হয়েছে। ঘটনার সাথে কারা জড়িত তা তদন্ত করে বের করে প্রতিবেদন তৈরি করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ব্যবস্থা গ্রহণের জন্য পাঠানো হবে। আলোচিত কিশোরী ফেলানী হত্যার 14 বছর আজ। 2011 সালের আজকের দিনে বিএসএফের গুলিতে কুড়িগ্রামের অনন্তপুর সীমান্তে নির্মম হত্যাকাণ্ডের শিকার হয় কিশোরী ফেলানী। পরে বিএসএফের বিশেষ কোর্টে 2 দফায় বিচারিক রায়ে খালাস দেয়া হয় অভিযুক্ত বিএসএফ সদস্য অমিয় ঘোষকে। রায় প্রত্যাখ্যান করে ভারতীয় সুপ্রিম কোর্টে রিট আবেদন করে ফেলানীর পরিবার। বিগত আওয়ামী লীগ সরকারের কারণে খুনির বিচার হয়নি বলে অভিযোগ পরিবারের। প্রতিনিধি লতিফুর রহমান লিঙ্কনের তথ্য ছবিতে আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। 2011 সালের 7 জানুয়ারি শুক্রবার ভোরে ফুলবাড়ির অনন্তপুর সীমান্ত দিয়ে বাড়িতে ফেরার পথে ভারতীয় বিএসএফের গুলিতে নির্মমভাবে মৃত্যু হয় কিশোর ফেলানীর। সকাল 7:45 থেকে তার নিথর মরদেহ কাঁটাতারের উপর ঝুলে থাকে দীর্ঘ 4.5 ঘণ্টা। এ ঘটনায় বিশ্বব্যাপী তোলপাড় শুরু হলে 2013 সালের 13 আগস্ট ভারতের কোচবিহারের জেনারেল সিকিউরিটি ফোর্সেস কোর্টে ফেলানী হত্যার মামলার বিচার শুরু হয়। বিএসএফের এই কোর্টে সাক্ষী দেন ফেলানীর বাবা ও মামা। ওই বছরের 6 সেপ্টেম্বর আসামি অমিয় ঘোষকে খালাস দেয় বিএসএফের বিশেষ কোর্ট। পরে রায় প্রত্যাখ্যান করে পুনর্বিচারের দাবি জানান ফেলানীর বাবা। 2014 সালের 22 সেপ্টেম্বর পুনর্বিচার শুরু হলে 17 নভেম্বর আবারও আদালতে সাক্ষ্য দেন ফেলানীর বাবা। 2015 সালের 2 জানুয়ারি এই আদালত পুনরায় আত্মস্বীকৃত আসামি অমিয় ঘোষকে খালাস দেয়। পরে ভারতের মানবাধিকার সুরক্ষা মঞ্চ মাসুম ফেলানীর বাবার পক্ষে দেশটির সুপ্রিম কোর্টে রিট পিটিশন করে। ওই বছর 6 অক্টোবর রিট শুনানি শুরু হয়। 2016 এবং 17 সালে কয়েক দফা শুনানি পিছিয়ে যায়। 2018 সালের 25 জানুয়ারি শুনানির দিন ধার্য হলেও হয়নি শুনানি। মেয়ের হত্যাকারীর বিচার না পেয়ে হতাশা প্রকাশ করেছেন ফেলানীর পরিবার। অভিযোগ, আওয়ামী লীগ সরকারের অবহেলায় মেয়ে হত্যার বিচার থেকে বঞ্চিত তারা। যা সত্য ঘটনা আমি তাই বলছি, কিন্তু আজ জগৎ আমার বিচার উন্নয়ন করে নাই। খালি মিথ্যা কথা বলেই গেছে, তাছাড়া খালি দিয়ে গেছে, আশাবাদী খালি দিয়েই গেছে। বিচার করলে কিন্তু করতে পারতো, কিন্তু ও সরকার বিচার করে নাই। সীমান্ত হত্যায় আমার বোনকে মারা হয়েছে, আর যে মারছে তার বিচার চাই, তার জন্য কঠিনতম শাস্তি হয়। গত কয়েক বছরে সীমান্ত হত্যা বেড়েছে বলে অভিযোগ বাংলাদেশি নাগরিকদের। দ্রুত ফেলানী হত্যার বিচার হলে বন্ধ হবে এসব হত্যাকাণ্ড, বলছেন এলাকাবাসী। ফেলানী হত্যার এত মেলা দিন হয়ে গেল, আমরা কোনো বিচার পেলাম না। এটার যদি একটা বিচার হতো, একটা সুরা হতো, তাহলে মনে হয় যে সীমান্তে কোনো প্রকার আর হত্যাকাণ্ডের কাহিনীটা ঘটতো না। ভারতের সুপ্রিম কোর্টে ফেলানী হত্যার মামলার রিট তালিকাভুক্ত রয়েছে বলে জানিয়েছেন এই আইনজীবী। সেটি যত দ্রুত শুনানি হবে ততই মামলাটির অগ্রগতি হবে বলেও জানান তিনি। বিচার ফেলানীর বাবা পায়নি, যারা বিচারের জন্য আবেদন করেছিল ভারত রাষ্ট্র তারাও পায়নি। যে রিট পেন্ডিং রয়েছে সেটি যদি নিষ্পত্তি হয় তাহলে শুধু ন্যায় বিচারই হবে তা না, ভবিষ্যতে আমাদের বর্ডার ম্যানেজমেন্ট সহ খুন খারাপই কমে আসবে। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। কুষ্টিয়ার সারের সংকটে বিপাকে পড়েছে জেলার হাজার হাজার কৃষক। দিনের পর দিন বাজারে ঘুরেও মিলছে না চাহিদা মোতাবেক সার, ফলে ফাঁকা পড়ে আছে হাজার হাজার বিঘা জমি।
চলতি মৌসুমে ফসল উৎপাদন নিয়ে দেখা দিয়েছে বিশাল শঙ্কা। কৃষকের চোখে মুখে যেন দুশ্চিন্তার ছাপ। দ্রুত সারের এই সংকট নিরসনের দাবি তাদের। প্রতিনিধি আব্দুর রাজ্জাক বাচ্চুর তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। গত কয়েকদিন ধরে কুষ্টিয়ায় দেখা দিয়েছে ফসফেট, ঢ্যাপ সহ বিভিন্ন ধরনের বাংলা সারের সংকট। দিনের পর দিন সারের জন্য কৃষকেরা ঘুরছেন দোকানে দোকানে, তবুও মিলছে না চাহিদা মোতাবেক সার। কিছু দোকানে সামান্য কিছু সার মিললেও তা বিক্রি হচ্ছে চড়া দামে। ফলে চলতি মৌসুমে জেলায় ভুট্টা, গম, পেঁয়াজ উৎপাদন নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। দ্রুতই সারের সংকট নিরসনের দাবি কৃষকের। সার ধরেন এখন আবার এখন এই শস্য মস্য সব সার মার দিচ্ছে, তাই সার আমরা কাছে এখন ওই মোটা ছিল সারটা আসছে তার 35 টাকা 30 টাকা কেজি যাচ্ছে। বাংলা সারটা না পাওয়ার জন্য আমরা চাষিরা খুব ক্ষতিগ্রস্ত হচ্ছে। বাংলা টিএসপি এটা আমাদের সরকারের কাছে অনুরোধ, এই সারটা আমার দরকার। 60 টাকা 55 টাকা কেজি, তাহলে এই সারগুলো আমরা কিভাবে কিনবার কিভাবে আবাদ করব? বেশি দামে সার বিক্রির অভিযোগ অস্বীকার করে বিক্রেতারা বলছে গত কয়েক মাস ধরে চাহিদা মতো সার পাচ্ছেন না তারাও। ফলে বাজারে বাংলা সারের সংকট দেখা দিয়েছে। বাংলার ওটা আদৌ ক্রাইসিস ছিল, এখনো ওটা ঠিক মতন বরাদ্দ হয় না। আর আমাদের তো বরাদ্দ দেয় না, বরাদ্দ হয় বিসিআইসি ডিলারের কাছে, আমরা সামান্য কিছু মাল পাই। গত 3 মাস ধরে বাংলা এসব সারের বরাদ্দ পাচ্ছেন না কৃষি বিভাগ। তবে পরিস্থিতি সামাল দিতে কৃষকদের বিকল্প সার ব্যবহারের পরামর্শ দিচ্ছে এই কর্মকর্তা। কোনো ডিএপি বা টিএসপি তাতে হচ্ছে যে গুণাগুণ সব সারের মধ্যেই সমান, কাজেই তারা ওইটা ফেসিনেশন বাদ দিয়ে যে কোনো যে আমাদের টিএসপি সারগুলো রয়েছে আমদানি করা, সেই সারগুলো তারা ব্যবহার করতে পারে। জেলায় দ্রুত সারের এই সংকট নিরসন করা না গেলে চলতি মৌসুমে ফসল উৎপাদনের লক্ষ্যমাত্রা পূরণ হবে না বলে মনে করছেন কৃষিবিদরা। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণ অংশের একাধিক স্থানে দেখা মিলছে সারি সারি ময়লা এবং আবর্জনার স্তূপ। হোটেল, রেস্টুরেন্ট এবং বাসাবাড়ির ফেলা আবর্জনার দুর্গন্ধে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে চলাচলকারী যাত্রীসহ পথচারীদের। আবর্জনা সড়কের উপর ছড়িয়ে ছিটিয়ে থাকলেও তা অপসারণে নেই কার্যকরী পদক্ষেপ। ফলে দুর্ভোগ পোহাচ্ছেন সাধারণ মানুষ। কুমিল্লা প্রতিনিধি আবু মুসার রিপোর্ট। রাতের আধারে অবাধে ময়লা আবর্জনা ফেলা হচ্ছে মহাসড়কের পাশে, আর এভাবেই প্রতিদিন দূষিত হচ্ছে মহাসড়ক ও আশপাশের পরিবেশ। এতে করে ভোগান্তিতে পড়েছেন স্কুল কলেজগামী শিক্ষার্থী, পথচারী ও সাধারণ মানুষ। এলাকার পাশে আইনা ময়লাটাই পালাইতেছে, বিভিন্ন আগুন ধরাইতেছে, আমাদের এলাকার পরিবেশ নষ্ট হইতেছে। আসা যাওয়ার সময় এদিকে যাওয়ার সময় অনেকজনে রাস্তায় বমি করে ফেলে। অনেক বাচ্চা কাচ্চা স্কুলে যায়, হসপিটালে যায়, পাশে হসপিটাল, সামনে বাজার, মানুষের যাতায়াত করতে সময় অসুবিধা হয়। জনদুর্ভোগ কমাতে সড়কের পাশ থেকে স্থায়ীভাবে এসব ময়লার স্তূপ সরানোর দাবি স্থানীয় জনপ্রতিনিধির। অন্যথায় আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এই রাস্তা ব্যবহার করে সকল জনগণ এর বিষাক্ততা অনুভব করে মানববাহিত বর্জ্য রাস্তার পাশে ফেলে যে পরিবেশের বিপর্যয় ঘটাচ্ছে সেইটার বিরুদ্ধে এবং আগে যে দুর্যোগগুলো হচ্ছে তার সমাধানের দাবিতে আমরা কর্মসূচি ঘোষণা করব। পরিবেশ অধিদপ্তর বলছে মহাসড়কের পাশে এসব ময়লা ফেলছে ইউনিয়ন পরিষদ ও সিটি কর্পোরেশন। ময়লা ফেলা বন্ধে চিঠি দেওয়া হলেও মিলছে না সমাধান। শীঘ্রই কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন এই কর্মকর্তা। সিটি কর্পোরেশনকে আমরা চিঠি দিয়েছিলাম যেন রাস্তার পাশে যেন ময়লা না ফেলে। তারা আমাদের চিঠি পাইলেও তারা এই ধরনের কোনো ব্যবস্থা গ্রহণ করে নাই। জানায় আর কি যে আবার তাদেরকে রিমাইন্ডার দিব যেন তারা এই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে। জেলার সদর দক্ষিণের পদুয়ার বাজার, বিশ্ব রোড, বেলতলি, সোয়াগাজী সহ বেশ কিছু স্থানে ময়লার দুর্গন্ধে অসহনীয় হয়ে উঠেছে আশপাশের পরিবেশ। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে এভাবেই যত্রতত্র ফেলা হচ্ছে ময়লা আবর্জনা। ফলে দুর্গন্ধে অতিষ্ঠ মহাসড়কে চলাচলকারী যাত্রী, চালক ও পথচারীরা। দুর্গন্ধযুক্ত এই পরিবেশ থেকে পরিত্রাণ চায় সাধারণ মানুষ। আবু মুসা, মাই টিভি, কুমিল্লা। সুনামগঞ্জের নদী ভাঙনের কবলে পড়ে বসত ভিটা হারিয়ে সর্বস্ব খুইয়েছে প্রায় 2.5 শতাধিক পরিবার। হুমকির মুখে মসজিদ, মন্দির সহ নানা স্থাপনা। ভাঙন রোধে সরকার কিংবা স্থানীয় পানি উন্নয়ন বোর্ডের কার্যকরী কোনো পদক্ষেপ না থাকায় দিশেহারা গ্রামের মানুষ। প্রতিনিধি আবু হানিফের রিপোর্ট, জানাচ্ছেন ইলিয়াস কমল।
সুনামগঞ্জ সদর উপজেলার কুরবাননগর ইউনিয়ন পরিষদের ব্রাহ্মণগাঁও গ্রামে বসবাস করে 5 শতাধিক ভূমিহীন দিনমজুর ও কৃষক। সুরমা নদীর তীরবর্তী হওয়ায় 2009 সাল থেকে শুরু হওয়া নদী ভাঙনে ইতিমধ্যে বিলীন হয়েছে 2.5 শতাধিক পরিবারের বসতভিটা, 4টি মন্দির ও 2টি মসজিদ। গত 16 ডিসেম্বরের পর থেকে নতুন করে নদী ভাঙনে আবারও বিলীন হয়েছে 20 থেকে 30টি পরিবারের বসতভিটা। হুমকির মুখে রয়েছে আরও প্রায় শতাধিক ঘরবাড়ি। প্রতিনিয়ত বসতবাড়ি হারানোর শঙ্কায় রয়েছে এখানকার লোকজন। আমরা এই যে কিছু ফ্যামিলি আছি নদী ভাঙনের কবল থেকে নিয়ে আর রক্ষা পাই, কিন্তু প্রশাসনে আমাদের দিকে নজরই দেয় না। আমরা চলার মতন সম্পর্ক থাকতো, আমরা চলতাম, বা চৈত মাসের ভিতরেও আমরা যাতে এখান থেকে আর উঠে না যাওয়া লাগে, আমরা এইভাবে আমরা যাতে একটু পরিবেশটা কইরা দিবেন। দ্রুত নদী ভাঙন রোধে কার্যকর ভূমিকা না রাখলে গ্রামটায় বিলীন হতে পারে আশঙ্কা স্থানীয়দের। সরকারের মানুষ, যে কোনো মানুষ এসে প্রতিটা ঘরে ঘরে জিজ্ঞেস করলে বুঝতে পারবেন আমাদের এলাকাটা কি ধরনের অবস্থানে আছে। একমাত্র নদী ভাঙনের কবলে মানুষ দিশেহারা হয়ে গেছে। কোনো সরকার থেকে কোনো পদক্ষেপ না নেওয়া হয় বা ইউনিয়ন বোর্ড এটা যে গুরুত্ব সহ এটা না দেখেন। পূর্বে কিন্তু বারবার সাহায্য হয়েছে ভাবনগাঁও এবং দাঁড়াগাঁও পর্যন্ত। আমাদের সাদিক মহোদয় যখন ছিলেন এটা কয়েকবারই সাহায্য করা হয়েছে। 2023 সালে মন্ত্রণালয়ে এ বিষয়ে প্রতিবেদন পাঠানো হয়েছে। মন্ত্রণালয়ের নির্দেশনা পেলেই ভাঙন রোধে কাজ শুরু করবে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। আমাদের ইমার্জেন্সি কন্ডিশনে আমরা উদ্বোধন কর্তৃপক্ষকে জানিয়েছি, তারা আমাদেরকে অনুমতি দিলে আমরা সেখানে কাজ বাস্তবায়ন করব। ইলিয়াস কমল, মাই টিভি। ব্রাহ্মণবাড়িয়ায় অপরিচ্ছন্নতা, ওজনে কারচুপি এবং মূল্য তালিকা অপ্রদর্শন সহ একাধিক অভিযোগে 4টি মিষ্টির দোকানে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। দুপুরে শহরের টিএ রোডে শ্যামসুন্দর মিষ্টান্ন ভাণ্ডার, আনন্দময়ী মিষ্টান্ন ভাণ্ডার, ডিকে বেকারি, শ্যাম সুইটসে অভিযান চালিয়ে 8,000 টাকা জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী। নোংরা পরিবেশে খাবার তৈরি, মাস্ক এবং অ্যাপ্রন না পরে খাবার পরিবেশনের অপরাধে এবং খাবারের চুল পাওয়ায় সাতক্ষীরা শহরের একটি রেস্টুরেন্টকে 5,000 টাকা জরিমানা করেছে সাতক্ষীরা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সকালে শহরের কাচ্চিডেন রেস্টুরেন্টে অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মেহেদি হাসান তানবীর। তিনি বলেন, ভোক্তাদের অভিযোগের ভিত্তিতে শহরের কাচ্চিডেনে অভিযান চালানো হয়। খাবারের চুল এবং রান্নাঘরের কিচেনে নোংরা পরিবেশ থাকায় মাস্ক এবং অ্যাপ্রন পরে খাবার পরিবেশন না করায় তাদেরকে প্রাথমিক 5,000 টাকা জরিমানা করা হয়। ভোক্তাদের স্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। তো যাই হোক, সার্বিকভাবে এই প্রতিষ্ঠানের যারা আছেন তারা আরো ভালোভাবে এই প্রতিষ্ঠান পরিচালনা করবেন, আমরা সেই কামনায় প্রত্যাশা করি। মুন্সিগঞ্জ সদরে মুক্তারপুর ব্রিজের উপর থেকে পড়ে অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়েছে। সকাল 11:30টার দিকে সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের মালিপাথর এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশের প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে হঠাৎই ব্রিজের উপর থেকে অজ্ঞাত এক যুবককে নিচে পড়তে দেখে স্থানীয় লোকজন ছুটে আসে। এই সময় হাত পা ভাঙা অবস্থায় নিহত ওই যুবককে ছটফট করতে দেখে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে মুন্সিগঞ্জ জেলার হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। পরে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসকরা অজ্ঞাত ওই যুবককে মৃত ঘোষণা করেন। এরপর খবর পেয়ে হাসপাতালে গিয়ে নিহতের নাম পরিচয় শনাক্তের চেষ্টা চালায় পুলিশ। সিলেটের গোয়াইনঘাট সহ বিভিন্ন সীমান্তে ফের অভিযান চালিয়ে কোটি টাকার অধিক চোরাচালানের মালামাল জব্দ করেছে বিজিবি। আজ ভোরে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট 48 ব্যাটালিয়নের দায়িত্বাধীন গোয়াইনঘাটের বিছানাকান্দি, দমদমিয়া, সোনারহাট, তামাবিল এবং সংগ্রহ বিওপি সহ সিলেট এবং সুনামগঞ্জ জেলার বিভিন্ন সীমান্ত অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় গরু, চিনি, গার্নিয়ার ক্রিম, সুপারি, মদ ও শিং মাছ আটক করে। এসব পণ্যের আনুমানিক বাজার মূল্য 1,06,69,000 টাকা। বিচার বিভাগের জন্য সুপ্রিম কোর্টের অধীনে পৃথক সচিবালয় গঠন, যুগোপযোগী পদ সৃজন এবং জ্যেষ্ঠতার ভিত্তিতে পদোন্নতির সুযোগ রেখে স্বতন্ত্র নিয়োগ বিধি প্রণয়ন সহ 2 দফা দাবিতে প্রধান বিচারপতি এবং আইন উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছে ঝিনাইদহের বিচার বিভাগীয় কর্মচারীরা। সকালে জেলা জজের মাধ্যমে প্রধান বিচারপতি এবং জেলা প্রশাসকের মাধ্যমে আইন উপদেষ্টা বরাবর স্মারকলিপি পেশ করে সংগঠনের নেতৃবৃন্দ। কুড়িগ্রামে বাংলাদেশ সেনাবাহিনীর 66 পদাতিক ডিভিশনের 72 পদাতিক ব্রিগেডের উদ্যোগে অসহায় শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।
সকালে কুড়িগ্রামের রায়পুরে জামিয়া ইসহাকিয়া ইসলামিয়া মাদ্রাসা মাঠে 2 শতাধিক অসহায় মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেন লেফটেন্যান্ট কর্নেল গালিব বিন আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন ক্যাপ্টেন মুহতাসিম আলফি, ক্যাপ্টেন দাউদুজ্জামান আরাফাত। এ সময় তিনি জানান শীতবস্ত্র বিতরণ প্রক্রিয়া অব্যাহত থাকবে। জামালপুরে দরিদ্র ও দুস্থ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। সকালে শহরের 35 বিজিবির মাঠ প্রাঙ্গণে এই কম্বল বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। জামালপুর ব্যাটালিয়ন 35 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান পিএসসি কম্বল বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন। এই সময় 32 বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ শামসুল হক, জামালপুর জেলা প্রেস ক্লাবের সভাপতি ফজলে এলাহি মাকাম সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। নেই ড্রাগ লাইসেন্স কিংবা রেজিস্ট্রেশন নাম্বার, তবু দেশি বিদেশি কোম্পানির গবাদি পশুর ঔষধ নকল করে দেদারসে বিক্রি করা হচ্ছে স্থানীয় দোকান সহ সারা দেশে। গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ কেরানীগঞ্জের রাজেন্দ্রপুর এলাকায় ভেজাল কারখানার বিরুদ্ধে অভিযান চালায় উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তর এবং উপজেলা প্রশাসন। সোমবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ কেরানীগঞ্জের রাজেন্দ্রপুর এলাকায় ভেজাল কারখানার বিরুদ্ধে অভিযান চালায় উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তর এবং উপজেলা প্রশাসন। গ্রেফতার করা হয় কারখানা মালিক ফারহান আল মাহমুদকে। এ সময় তাকে 1.5 মাসের কারাদণ্ড এবং 50,000 টাকা জরিমানা করে কারখানাটি জব্দ করে সিলগালা করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডক্টর মোহাম্মদ জালাল উদ্দিন বলেছেন, ন্যায় বিচার এবং শোষণহীন সমাজ ব্যবস্থা গড়ে তুলতে এবং সমাজের সর্বত্র সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য রাজনৈতিক সরকারের কোনো বিকল্প নেই। চাঁদপুরের মতলব উত্তরে 60 নং তারাবিয়াতুল উম্মাহ মহিলা মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির নেতা আলমগীর হোসেন। আমাদের মাঝে খাল বানায় বলছে আমার বাড়িতে পরিবেশ থেকে আমরা যেহেতু এখানে একটা বড় একটা বছর যাবত